আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি বর্তমান এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীর ইতিহাসে ক্ষমতার পালাবদল এবং এর পেছনের অন্তরালের গল্পগুলো সবসময় কিন্তু বড় অদ্ভুত হয়। ক্ষমতা এমন এক মায়াবী মোহ যার ভেতরে থাকলে চারপাশের অনেক সত্যই যেন কুয়াশায় ঢেকে যায়। কিন্তু সময় যখন বদলায় সেই কুয়াশা কাটতে শুরু করে, আর তখনই কিন্তু বেরিয়ে আসে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা কিনা সাধারণ মানুষকে হতবাক করে দেওয়ার জন্য আমি মনে করি অত্যন্ত যথেষ্ট। আপনারা হয়তো খেয়াল করেছেন বিগত ১.৫ বছর ধরে যে সরকারটি দেশ পরিচালনা করলো, অর্থাৎ প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, তাদের মেয়াদ শেষ হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে কেমন জানি একটা থমথমে অথচ কৌতূহলী পরিবেশ বিরাজ করছে। সবাই যেন অপেক্ষায় ছিল কখন থলের বিড়াল বেরিয়ে আসবে, আর সেই বিড়ালটি বের করে আনলেন এমন একজন ব্যক্তি যার অবস্থান রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। তিনি হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি। বিভিন্ন দৈনিক পত্রপত্রিকার প্রথম পাতাটি যদি আপনারা একটু গভীরভাবে আজকে লক্ষ্য করেন, তবে দেখবেন সেখানে একটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছাপা হয়েছে। এই সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি এমন সব বিষয়ের অবতারণা করেছেন যা শুধুমাত্র বিস্ময়কর নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় হিসাবে বিবেচিত হতে পারে। তিনি অত্যন্ত অকপটে, কোন রকম রাগঢাক ছাড়াই গত ১.৫ বছরের শাসনকাল নিয়ে এমন কিছু কথা বলেছেন যা আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচার এবং সংবিধানের প্রতি এক বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এঁকে দেয়। দেখুন, একটা রাষ্ট্র যখন পরিচালিত হয় তখন কিন্তু তার একটা নির্দিষ্ট কাঠামো থাকে, একটা সংবিধান থাকে। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কথায় যে বিষয়টি সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে তা হলো বিগত সরকার এই সংবিধানকে পাশ কাটিয়ে বলতে গেলে পুরোপুরি অসাংবিধানিক উপায়ে দেশ পরিচালনার এক ভয়াবহ চেষ্টা চালিয়েছিল। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, বঙ্গভবনের সামনে যে তুমুল আন্দোলন, ব্যানার ফেস্টুন নিয়ে মানুষের জড়ো হওয়া, সেই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। সাধারণ মানুষের চোখে সেটা হয়তো ছিল এক স্বতঃস্ফূর্ত জনরোষ বা দাবি আদায়ের চিত্র। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কিন্তু এই পুরো বিষয়টিকে আখ্যা দিয়েছেন একটি সুনিপুণ সাজানো নাটক হিসাবে। দেখুন, তিনি কিন্তু খুব চমৎকার ভাবে মর্মান্তিক কিছু উদাহরণ টেনেছেন। কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে এক তরুণী পড়ে যাওয়ার দৃশ্যটি হয়তো অনেকেরই মনে দাগ কেটেছিল। কিন্তু ভাবতে অবাক লাগে যখন খোদ রাষ্ট্রপতি জানান যে ওই তরুণী পড়ে যাওয়ার পর নিজেই সাংবাদিকদের ডেকে ছবি তুলতে বলেছিল। অর্থাৎ আবেগের জায়গাটিকে কিভাবে সুকৌশলে ব্যবহার করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এটি তারই কিন্তু একটি জ্বলন্ত প্রমাণ। এই ধরনের নাটক মঞ্চস্থ করার মূল উদ্দেশ্য নাকি ছিল রাষ্ট্রপতিকে তার পদ থেকে উৎখান করা, ক্ষমতার মসনদ থেকে একজনকে সরিয়ে দেওয়ার জন্য এই যে মনস্তাত্ত্বিক এবং শারীরিক চাপ প্রয়োগের চেষ্টা, তা একজন দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানীর চোখে কিন্তু চরম রাজনৈতিক অবক্ষয়ের লক্ষণ ছাড়া আর কিছুই নয়। বিভিন্ন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এত সব ষড়যন্ত্র, এত নাটকীয়তার পরও রাষ্ট্রপতি তার জায়গায় বহাল থাকলেন কিভাবে? এখানে কিন্তু আসে রাজনীতির এক অমোঘ হিসাব নিকাশ। একটি দেশের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সব দলেরই কিছু না কিছু দায়বদ্ধতা থাকে। এই চরম সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যে রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছে, তা মহামান্য রাষ্ট্রপতির কথাতেই কিন্তু খুব স্পষ্ট এবং সুন্দরভাবে উঠে এসেছে। তিনি স্পষ্ট করেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া করে তাকে সরানোর যে গভীর ষড়যন্ত্র চলছিল, বিএনপি সেখানে শক্ত হাতে লাগাম টেনে ধরেছিল। তারা কিন্তু কোনোভাবেই সংবিধানের বাইরে গিয়ে কোনো অসাংবিধানিক কার্যকলাপে সায় দেয়নি। শুধুমাত্র রাজনৈতিক দলই নয়,
আমাদের তিন বাহিনীর যে পেশাদারিত্ব তার প্রশংসাও তিনি পঞ্চমুখে করেছেন। সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলো যেভাবে এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে এবং অসাংবিধানিক কিছু হতে দেবে না বলে যে দৃঢ় অবস্থান নিয়েছিল, তা সত্যি কিন্তু আমাদের দেশের প্রাতিষ্ঠানিক শক্তির এক বড় প্রমাণ। কিন্তু পর্দার আড়ালের গল্প কিন্তু এখানেই শেষ নয়। ক্ষমতার অলিন্দে আরো কত যে হিসাব কষানো হয়েছিল তার একটি রোমহর্ষক তথ্য কিন্তু রাষ্ট্রপতি ফাঁস করেছেন। আপনারা শুনলে অবাক হবেন যে তৎকালীন সরকারের একজন উপদেষ্টা নাকি একজন সাবেক প্রধান বিচারপতির সাথে গোপন বৈঠক পর্যন্ত সেই সময় করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে সেই সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির চেয়ারে বঙ্গভবনে বসানো। একেবারে চূড়ান্ত নাকি হয়ে গিয়েছিল সব পরিকল্পনা। কিন্তু কথায় আছে না, মানুষ ভাবে এক আর হয় আর এক। এই সাবেক প্রধান বিচারপতি শেষ মুহূর্তে রাজি না হওয়ায় তাদের সেই সাজানো ছক বা তাসের ঘর যেটি বলুন না কেন সেটি নষ্ট হয়ে যায়। এটি একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কতটা অশনি সংকেত তা কি আমরা একবারও কোনোভাবে ভেবে দেখেছি? বিগত ১.৫ বছরে এইসব কি আমরা কখনো চিন্তা করেছি? একজন রাষ্ট্রপতির সম্মান, তার প্রটোকল, এগুলো কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয়। এটি একটি রাষ্ট্রের মর্যাদার প্রতীক। অথচ তাকে কিভাবে দিনের পর দিন চরম অসম্মান আর অপমানের ভেতর দিয়ে যেতে হয়েছে, সেই করুণ চিত্রটিও তিনি তুলে ধরেছেন। বঙ্গভবনের ৪ দেয়ালে তাকে কার্যত এক প্রকার বন্দী করে রাখা হয়েছিল। বিদেশে যাওয়া তো দূরের কথা, দেশের ভেতরেও তার স্বাধীনভাবে চলাফেরার কোনো সুযোগ পর্যন্ত ছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হলো সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা এই পুরো সময়টিতে একবারের জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। এমনকি একটি ফোন কল করার সৌজন্যতাও তিনি নাকি দেখাননি। একটি দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে ন্যূনতম যোগাযোগ বা রাষ্ট্রীয় কালচারটুকু যখন বিলুপ্ত হয়ে যায়, তখন সেই রাষ্ট্রযন্ত্রটি আসলে কিভাবে চলে সেটি এক বিরাট গবেষণার বিষয় হতে পারে। শত শত অধ্যাদেশ জারি করা হয়েছে, অথচ রাষ্ট্রপতির কোনো মতামত সে সময় নেওয়া হয়নি। তার মতের তোয়াক্কা না করেই জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে একের পর এক বিশাল বিশাল সিদ্ধান্ত। এই যে দীর্ঘ ১.৫ বছরের একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এর পরিণতি আসলে কি হতে যাচ্ছে, এই প্রশ্নটি এখন প্রতিটি সচেতন নাগরিকের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি তার এই বিস্ফোরক সাক্ষাৎকারের মাধ্যমে কেবল অতীতের খতিয়ানি তুলে ধরেননি, বরং ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের আইনি ও রাজনৈতিক ঝড়েরও কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছেন। সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখার মতো যে গুরুতর অভিযোগগুলো মহামান্য রাষ্ট্রপতি তুলে এনেছেন, তা যদি আইনি কাঠামোতে প্রবেশ করে তবে কি ঘটতে পারে? এই প্রশ্নটা এখন আর হাওয়ায় ভাসছে না, বরং এটি খুব জোরালো ভাবেই আমাদের সবার সামনে কিন্তু চলে এসেছে। ইতিহাস সাক্ষী আছে, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা সংবিধান বা রাষ্ট্রের মূল স্তম্ভগুলোকে আঘাত করেছে, সময়ের ব্যবধানে তাদের প্রত্যেককেই কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় কোনো না কোনো সময় এসে দাঁড়াতে হয়েছে। প্রফেসর ইউনূস এবং তার সরকারের উপদেষ্টারা কি তবে এবার সেই আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন? আদালতে কি একের পর এক রিট হতে চলেছে? পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে মনে হচ্ছে সামনে এক বিশাল আইনি ও রাজনৈতিক লড়াই কিন্তু অপেক্ষা করছে। রাষ্ট্রপতি অত্যন্ত মার্জিত ভাষায় হলেও একটি পরিষ্কার বার্তা কিন্তু দিয়েছেন। একটি নির্দিষ্ট গোষ্ঠী সরকারের পূর্ণ সহযোগিতায় রাষ্ট্রযন্ত্রকে নিজেদের মতো করে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তিনি নিজে সকল মানসিক চাপ সহ্য করেও সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে ছিলেন আপোষহীন। এই যে দৃঢ়তা, এটি শুধু তার ব্যক্তিগত শক্তিরই পরিচয় দেয় না, বরঞ্চ রাষ্ট্রের প্রতি তার অগাধ কমিটমেন্টের একটি বড় আত্মপ্রকাশ। সুপ্রিয় দর্শক, আমরা এমন এক সন্ধিক্ষণে আসলে দাঁড়িয়ে আছি
যেখানে আগামী দিনগুলোতে রাজনীতির মাঠে আরো অনেক অজানা তথ্য, আরো অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে বলে কিন্তু আমি বিশ্বাস করি। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু ক্ষমতার অপব্যবহারের ইতিহাস মানুষের মনে গেঁথে থাকে যুগের পর যুগ ধরে। এবং এই যে রাষ্ট্রপতির জবানবন্দি কিংবা রাষ্ট্রপতির এই যে দীর্ঘ ১.৫ বছরের অভিজ্ঞতা তিনি শেয়ার করলেন, তাতে করে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোরপূর্বক ক্ষমতা দখলের যে প্রয়াস, তাতে করে আমি মনে করি পৃথিবীর অন্যান্য নোবেলজয়ী ব্যক্তিবর্গের যেভাবে বিভিন্ন জায়গায় জেল হাজতে বসবাস করতে হচ্ছে, আমাদের সেই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দীর্ঘদিন বাংলাদেশ পরিচালনা করেছেন, উনার ভবিষ্যৎও কিন্তু বর্তমান সময়ে আমি দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে আসছে। উনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং সেটা যদি বর্তমান সরকারের আমলে হয়, তাহলে হয়তোবা তিনি কিছুটা হলেও পার পেয়ে যেতে পারেন, ছাড় পেয়ে যেতে পারেন। কিন্তু আল্লাহ না করুক, কোনো না কোনো কারণে যদি শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এবং তারা ক্ষমতায় বহাল হয়ে যায়, তাহলে প্রথমত তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করার একটি অভিযোগ কিন্তু তারা বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দিয়ে আসছে। এখন রাষ্ট্রপতির উপর যে অন্যায়গুলো হয়েছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে ষড়যন্ত্রগুলো করা হয়েছে, এর বিচার কিন্তু আওয়ামী লীগ আজ থেকে ১৫ বছর পর ক্ষমতায় আসলেও করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা উনার যারা উপদেষ্টারা ছিলেন, তাদের পরিণতি কি হবে সেটা ভাবলেই এখন আমার গা শিউরে উঠছে। যাই হোক, আমরা দেশের মানুষ, আমরা শান্তি চাই। আমরা চাই দেশের মানুষ সবাই সুখে শান্তিতে বসবাস করুক। দেশের মানুষ নিরাপদে থাকুক। দেশ কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে না পড়ুক। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।